ওকে, সো তোমরা আস্তে আস্তে জয়েন করো। মেসেজ দিতেছে ক্লাসে নাকি জয়েন করতে পারতেছে না। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে লাস্ট ক্লাসে কি পড়াইছি। হ্যাঁ, আজকে আমাদের টপিক হচ্ছে শ্বসনে। আমরা পড়ছিলাম 38 অনু, তাই না? ক্লাস 9 10 38 অনু পড়ছিলাম, তো ইন্টারমিডিয়েটে ওঠার পর 2 অনু ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা পড়বো 36 অনু। তো শ্বসনে 36 অনু এটিপি কিভাবে তৈরি হয় সেটার ছক। ওকে, এবং আমরা ম্যাথমেটিক্যালি দেখার চেষ্টা করব এখানে কিভাবে এই 36 অনু এটিপিটা ডেভেলপ হয়েছে বা তৈরি হয়েছে। ওকে, আচ্ছা, তো এটা বোঝার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের একটু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা নিয়ে আলোচনা করতে হবে। আমি একটু দেখি এটা কয়েকজন জয়েন করতে পারতেছে না, কেন জয়েন করতে পারতেছে না একটু দেখে নিই। আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, সো 1 মিনিটের মধ্যে আশা করি সবাই জয়েন করে ফেলবে। আচ্ছা, আমাকে একটু একজন বলবা তোমরা ক্লাসে জয়েন কিভাবে করছো? একটু বলবা কিভাবে তোমরা জয়েন করছো? একজন জয়েন হতে পারতেছে না তো, তার এখানে ব্ল্যাক হয়ে আছে। স্যার আপনার আইডি চাবে, তো ওইখানে আপনার আইডির যে নাম্বারটা সেটা দিয়ে তো আপনাকে ইনরোল করতে হয়। তখন আপনি যদি পারমিশন দেন তারপরে হচ্ছে আপনার মানে রুটিনটা হ্যাঁ, আছে যে কোন অ্যাড আছে, ঠিক আছে, অ্যাড আছে, তারপরে অ্যাড হবে এইচএসসি লাইভ। ফার্স্ট ইয়ার। না, হ্যাঁ, ওইখানে ক্লিক করে জয়েন করেছি। একজন বলো কিভাবে। স্যার নোটিশ আসে যে আপনি ক্লাসে জয়েন দিতেছেন আর কি, তখন জয়েন নাও মধ্যে একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করলে আসে পড়ে। দেখি কে কে জয়েন করলো। ইমন, রূপা, স্বর্ণা, সুমু, একাব্বর, রাজেশ, চিত্রা, প্রান্ত। সুমু, তুমি কিভাবে জয়েন করছো তোমার ফ্রেন্ডকে বলে দাও, লামিয়াকে। ঠিক আছে, ও জয়েন করতে পারতেছে না। আচ্ছা, পাইছে। আচ্ছা, তো আমরা আমাদের এই বছরের মেবি আর 2-1 দিন, এই বছরের মনে আর একটা মাত্র ক্লাস আছে। তো আমরা চেষ্টা করব এই আমাদের আপাতত তো তোমাদের এই 2 দিন আমি কোনো নাম প্রেজেন্ট করব না। হোয়াট, জয়েন নাওতে ক্লিক করলে কি? আচ্ছা, যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের
এই বছর মোটামুটি ভাবে আমরা শেষ করলাম। আগামী জানুয়ারি মাস থেকে নতুন কিছু রুলস চালু হবে এবং আগামী 2-1 দিনের মধ্যে বা নেক্সট ক্লাসে হয়তো সেই রুলস গুলো তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, যেহেতু আমরা নতুন একটা প্ল্যাটফর্মে আমাদের ক্লাসগুলা রানিং করলাম এবং তোমাদের বলছিলাম আমরা মাত্র 2টা ক্লাস দেখবো যে এই অ্যাপসটা কিরকম। তো মোটামুটি ধরতে গেলে সব দিক দিয়ে অ্যাপসের পারফরমেন্স ঠিক আছে, তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে এটা ল্যাকিংস পাইছি। তো ওই পার্টগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করব তা নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করতেছি। তো নেক্সট ক্লাসে তোমাদেরকে বলে দেবো যে অনেকে হোমওয়ার্ক সাবমিশন নিয়ে অনেক প্রবলেম ফেস করছে। তো হোমওয়ার্কের ব্যাপারটা আমি একটু অন্যভাবে এটাকে দেখবো। ঠিক আছে, হয়তোবা এরকম হইতে পারে যে তোমরা আগে যেভাবে হোমওয়ার্ক দিতা সেভাবেই তোমরা হোমওয়ার্ক দিবা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু তোমরা ক্লাসে কতক্ষণ থাকতেছো না, তো আমি আপাতত ভাবে সিডব্লিউ টাকে উঠাই দিতেছি যে না, তোমাদেরকে সিডব্লিউ জমা দিতে হবে না। তোমরা শুধুমাত্র আমাদের গ্রুপে, আমাদের মেইন যে মেসেঞ্জার গ্রুপটা আছে সেই মেসেঞ্জার গ্রুপে হয়তোবা তোমাদেরকে শুধুমাত্র হোমওয়ার্ক জমা দিতে হবে। ঠিক আছে, তো যেহেতু তোমাদের পড়ার অনেক প্রেশার আছে, আর এই মুহূর্তে আইসা আমার যতটুকু আইডিয়া যে এই মুহূর্তে আইসা হয়তোবা অনেকেই এই কাজটা করবে না যে আমি ক্লাসটা চালু রেখে বা ক্লাসে প্রেজেন্ট থেকে আমি অন্য কোনো কাজ করতেছি। কারণ এখন যে টাইমটা তোমাদের 3-4 মাস পর পরীক্ষা, তো এখন যদি তোমরা সিরিয়াস না হও তাহলে আমি তোমাদেরকে যতই বলি তোমরা কিন্তু সিরিয়াস হবে না। ঠিক আছে, তো রিয়েলাইজেশনটা নিজের থেকে আসা উচিত, বুঝলাম? তো তোমরা যদি নিজে থেকে রিয়েলাইজেশনটা না করো, আমি তোমাকে যতই মোটিভেট করার চেষ্টা করি না কেন, তুমি মোটিভেট 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য হবা। ঠিক আছে, যখন মনে করো তুমি এই যে ক্লাস শেষ করবা, তোমার মোটিভেশন শেষ। বুঝতে পারছি? তো এই জন্য আমি সহজে কাউকে মোটিভেশন দেইও না, কাউকে বলিও না এটা এটা করতে হবে। সো নিজের মোটিভেশন নিজের কাছে। হ্যাঁ, যেহেতু তোমার হাতে সময় নাই, তো এটা তোমার নিজের দায়িত্ব ক্লাসগুলোকে ঠিকভাবে করা। ওকে, আচ্ছা, যাই হোক, তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। তো আমরা কি করতেছিলাম, আমরা শ্বসনের 36 এটিপি তৈরি করার আমরা একটা ছক তৈরি করব। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় এটা তৈরি করার আগে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা পড়ে ফেলা উচিত। আমরা একটা কাজ করি, একটু টপিকটাকে চেঞ্জ করি। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটাকে আগে পড়াই, তারপরে আমরা এটাতে যাব। ঠিক আছে, ওকে। সো আমরা এখন আলোচনা করব ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, তো এই সিস্টেমটার ভিতরে কি আছে বলতো? দেখো, ওয়ার্ডটার মধ্যেই আছে। এইটা এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে দিয়ে ইলেকট্রনটা ট্রান্সফার হয়, রাইট? তাহলে এটা এমন একটা সিস্টেম যার ভেতর দিয়ে কি হয়, ইলেকট্রনটা ট্রান্সফার হয়। তাহলে ইলেকট্রন ট্রান্সফার হয় যে সিস্টেমের মাধ্যমে, তাকে আমরা কি বলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তোমাদেরকে বলছিলাম একটা কথা সালোক সংশ্লেষণ পড়ানোর সময়, যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আমরা যে দেখি যে শুধুমাত্র বা খাদ্য তৈরি করার জন্য বা অক্সিজেন তৈরি করার জন্য এই বিক্রিয়াটা ঘটে, ব্যাপারটা কিন্তু ওরকম না। ব্যাপারটা হচ্ছে উদ্ভিদ জাস্ট তার নিজস্ব আয়নের ব্যালেন্স রক্ষা করে, এই জন্য সালোক সংশ্লেষণ ঘটে। এবং শ্বসনটা কেন ঘটে? আয়নের ব্যালেন্সের জন্য? অবশ্যই না। শ্বসনটা ঘটে, দেখো, সালোক সংশ্লেষণে উৎপন্ন যে পানি, দেখো সালোক সংশ্লেষণে 12 অণু পানি ইউজ হয়ে কিন্তু 6 অণু পানি উৎপাদন হয়। তাহলে 6 অণু পানি কি সালোক সংশ্লেষণে ক্ষয় হয়ে যাইতেছে। এই 6 অণু পানিকে ব্যালেন্স করার জন্য শ্বসন সংঘটিত হয়। বুঝতে পারছি? তার মানে আমাদের শ্বসনে কি উৎপন্ন হবে? অবশ্যই অবশ্যই পানি উৎপাদন হবে। বাট আমরা একটু গত লেকচার গুলোকে খেয়াল করে দেখো তো, যে কোথাও কি আমরা পানি ইউজ করছি? করি নাই, কিন্তু আমরা কিন্তু কোথাও পানি ইউজ করি নাই। তাহলে বলতো, পানি তৈরি করতে গেলে আমাদের কি কি লাগবে? মনে আছে? বলো, সালোক সংশ্লেষণ আমরা কিভাবে পানি তৈরি করছিলাম, কিভাবে পানিটা ভাঙছিল, মানে পানির ফটোলাইসিস কিভাবে হয়েছিল বলতো? সালোক সংশ্লেষণে এই যে পানিটা ভেঙে কি তৈরি করছিল, দেখো উভমুখী বিক্রিয়া কিন্তু আমরা দিছি। পানিটা ভেঙে কি তৈরি করছিল? 2টা হাইড্রোজেন আয়ন, 2টা ইলেকট্রন, আর কি হাফ অফ অক্সিজেন। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে যদি পানি ভেঙে এইগুলা তৈরি হয়, তাহলে এইগুলা যুক্ত হয়ে পানি তৈরি হবে?
রাইট? বলতে পারি তো, তাই না? যেহেতু উভমুখী বিক্রিয়া আছে, পানি ভেঙে যদি আয়ন গুলো তৈরি করে প্লাস অক্সিজেন তৈরি করে, তাহলে এই আয়ন প্লাস অক্সিজেন গুলা যুক্ত হয়ে পানি কেন তৈরি করতে পারবে না? তখনই পসিবল যখন আমাদের এটা উভমুখী বিক্রিয়া। আমরা এখানে উভমুখী বিক্রিয়া দিয়ে রাখছি, এবং আমরা আগেও বলে দিচ্ছি যে কি আয়নের বিক্রিয়াগুলো সব কি উভমুখী বিক্রিয়া। ওকে ওকে, এখন খেয়াল করো, আমাদের এই পানি তৈরি করার জন্য কি লাগবে? আমাদের দুটো হাইড্রোজেন আয়ন লাগবে। হাইড্রোজেন আয়ন নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে হাইড্রোজেন আয়ন কিন্তু কোষে এমনিতেই থাকে, অটোমেটিক থাকে। গত লেকচারে তোমাদেরকে বলছিলাম যে হাইড্রোজেন আয়ন কোষে অটোমেটিক্যালি থাকে, এবং আমরা চাইলে হিউজ পরিমাণে হাইড্রোজেন আয়ন নিতে পারি, ঠিক আছে? কিন্তু দেখো ইলেকট্রন কিন্তু নরমালি থাকে না, তাই না? সো এবং ইলেকট্রন হচ্ছে একটা, আমরা এটাকে এভাবে বলি, ইলেকট্রন হচ্ছে মেয়ে, মানে মাইনাস চার্জ গুলা যারা আছে এটা হচ্ছে মেয়ে, আর প্লাস চার্জ গুলা যারা আছে এটা হচ্ছে ছেলে। তো একটা ছেলে চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কোথাও যেতে পারে, পারে না? কিন্তু একটা ইলেকট্রন বা একটা মেয়ে কিন্তু চাইলে যে কোনো জায়গায় যেতে পারে না। তো তার জন্য কি লাগে? তার একটা সেফটির প্রয়োজন হয়, একটা তোমার ধরো কোথাও যাবে সে, তার জন্য কিসের প্রয়োজন হয়? সে হয়তো রিক্সা দিয়ে যাবে, কিংবা সে মনে করো বাস দিয়ে বা গাড়ি দিয়ে যাবে, রাইট? তো এই বাস, গাড়ি বা রিক্সা হিসেবে কে কাজ করবে? এই ট্রান্সপোর্ট সিস্টেমটা কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমাদের ইলেকট্রনটা তৈরি হবে এক জায়গায়, উৎপন্ন হবে এক জায়গায়, এরপর এটা কাজ করবে কোথায়? আরেক জায়গায় গিয়ে। তাহলে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমরা ট্রান্সফার করি, এটাকে আমরা বলি কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে খেয়াল করো তো, সালোক সংশ্লেষণে আমরা যে পড়ছিলাম, খেয়াল করে দেখো, খুব খেয়াল করো, চক্রীয় ফটোফসফোরিলেশন এবং অচক্রীয় ফটোফসফোরিলেশন যে পড়ছিলাম যে দুইটা ইলেকট্রন বাইরে হচ্ছে, প্লাস্টোকুইনন হ্যান ত্যান যে বিভিন্ন জায়গায় ঘুরছে, সেম কেস এখানে ঘটবে। ক্লিয়ার? ওইভাবেই কি হবে? এই ইলেকট্রনটা আসবে, আর হাইড্রোজেনটা আগে থেকেই আসছে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের ভিতরে সবার শেষে দিয়ে কি থাকে? অক্সিজেন থাকে। একটু খেয়াল করে দেখো তো, আমরা কি এর আগে অক্সিজেন নিয়ে কোনো কাজ করছি? শ্বসনে অক্সিজেন নিয়ে আমরা কোনো কাজ করছি কিনা? কোনো কাজ করিনি। পানি নিয়ে কোনো কাজ করছি? কোনো কাজ করি না। তাহলে এই অক্সিজেনটাকে ব্যবহার করে পানি তৈরি করবে কোন প্রক্রিয়ায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে। বুঝতে পারছি? খুবই গুরুত্বপূর্ণ কথা এটা, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে বা শ্বসনে কোনটা উৎপন্ন হয়? সরি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কোনটা ব্যবহৃত হয়? অক্সিজেন ব্যবহৃত হয়। কি তৈরি হয়? পানি তৈরি হয়। ক্লিয়ার? তো প্রশ্নটা একটু অন্যভাবে করে, যে সালোক সংশ্লেষণে উৎপন্ন গ্যাস, খুব খেয়াল করো, সালোক সংশ্লেষণে উৎপন্ন গ্যাস শ্বসনের কোন ধাপে ব্যবহৃত হয়? ঠিক আছে? এটা করাবো তোমাদের, এটা আছে, একটা বোর্ড পরীক্ষায় আসছিল। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আগে পুরোটা সিস্টেম করে তারপর করাবো। ওকে, আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই হচ্ছে আমাদের অক্সিজেন। তো আমরা এখন দেখবো যে কিভাবে কি হয়। হ্যাঁ, আমাদের ক্রেবস সাইকেলে কি কি তৈরি হয়েছিল বলতো? আমরা ক্রেবস সাইকেলে পাইছিলাম জিটিপি, পাইছিলাম NaDH2। আচ্ছা, আমরা একটু সিরিয়াল মেনটেন করে লিখি। আমরা পাইছিলাম FADH2 এবং আমরা পাইছিলাম NaDH2। এই তিনটা জিনিস পাইছি, রাইট? খেয়াল করো, আমাদের জিটিপি, নরমালি জিটিপি কিন্তু ভেঙে গুয়ানোসিন ট্রাইফসফেট। তো গুয়ানোসিনটা ভেঙে বা গুয়ানোসিনটার পরিবর্তে আমরা কি দিলাম? অ্যাডিনিন দিয়ে দিলাম, অ্যাডিনিন ট্রাইফসফেট। বুঝতে পারছি? দিয়ে দিলাম। তাহলে এই জিটিপি থেকে কিন্তু খুব ইজিলি এটিপি তে কনভার্ট হয়ে যাচ্ছে। আমাদের ডিএনএ পড়ছিলাম না আমরা, গুয়ানিন, অ্যাডেনিন। তাহলে গুয়ানিনের পরিবর্তে আমরা অ্যাডেনিন দিয়ে দিলাম, এটিপি তৈরি হয়ে গেল। কি সমস্যা? কোনো সমস্যা হলো না। ঠিক আছে? আমরা জাস্ট নাইট্রোজেন বেসটা কিন্তু চেঞ্জ করে দিলাম। করতে পারি, পারি না? অবশ্যই পারি। ওকে, এবার আছে FADH2। দেখো, আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে এই যে হাইড্রোজেন গুলো তৈরি হয়েছে, এরা কিন্তু তারা নিজস্ব সম্পত্তি না। মানে FAD, NAD এদের কিন্তু নিজস্ব সম্পত্তি না। এটা কি করছে? এই যে আমাদের হাইড্রোজেন আয়নটা লাগবে না, এই হাইড্রোজেন আয়নটাকে প্লাস সাথে দুটো ইলেকট্রনকে বহন করে নিয়ে আসছে। কোথায়? এই যে এখানে, এই FAD, NAD, FADH2, NADH2 এগুলোর মধ্যে। তাহলে আমাদের এখন টার্গেট কি? এখান থেকে হাইড্রোজেনটাকে বের করে দাও। বুঝলাম? তাহলে আমাদের কি হবে এখন? আমাদের এখন ধরো FADH2 এটা ভাঙবে, কি তৈরি করবে? FAD তৈরি করবে। প্লাস এই যে হাইড্রোজেন আছে না দুইটা,
এই দুইটা হাইড্রোজেন ভেঙে কি তৈরি করবে? দেখো এই হাইড্রোজেন কিন্তু ডিরেক্ট অণু হিসেবে বের হবে, যেহেতু এফএডি ডিরেক্ট একটা মলিকিউল, তাই না? তো কি তৈরি করবে? দুইটা হাইড্রোজেন আয়ন আর দুইটা ইলেকট্রন তৈরি করবে, রাইট? এই দুইটা জিনিসই কিন্তু আমাদের কোথায় কাজ করবে বলো তো? এই যে এখানে পানি তৈরিতে ব্যবহৃত হবে। ক্লিয়ার? এট দ্য সেম কেস আমাদের NaDH2, খেয়াল করো, NaDH2 এটা ভাঙবে, ভেঙে NAD তৈরি করবে, প্লাস দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি করবে, প্লাস দুইটা ইলেকট্রন তৈরি করবে, এবং একই রকম ভাবে এই দুইটা হাইড্রোজেন আর দুইটা ইলেকট্রন এখানে দিয়ে পানি তৈরি করবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো তো আলটিমেট কি হইতাছে, আমাদের যে FeDH2 থেকে এটা তৈরি হলো, NADH থেকে এটা তৈরি হলো। আচ্ছা, একটু উল্টা রিঅ্যাকশন গুলোকে চিন্তা করো, খুব খেয়াল করো, উল্টা রিঅ্যাকশন গুলোকে একটু চিন্তা করো। আমরা যখন NAD এর সাথে এগুলো যুক্ত করছিলাম, বা NADP এর সাথে যাই সাথে এগুলো যুক্ত করছিলাম, আমাদের কি করতে হয়েছিল? শক্তি দিতে হয়েছিল। বাট যখন এগুলা ভাঙবে, তখন কি শক্তি বেরোবে না? কিসে বেরোবে? এটিপি হিসেবে বেরোবে। তখন দেখা যায় যে কোনো FeDH2 ভেঙে যে FAD এবং দুইটা হাইড্রোজেন এবং দুইটা ইলেকট্রন তৈরি করে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দুই অণু এটিপি তৈরি হয়। ক্লিয়ার? এবং কোনো NADH2 ভেঙে যখন NAD দুইটা হাইড্রোজেন আয়ন এবং দুইটা ইলেকট্রন তৈরি করে, তখন দেখা যায় তিন অণু এটিপি তৈরি হয়। এবার বুঝছি, এটিপিটা কিন্তু তৈরি করা মূল উদ্দেশ্য না, যদিও আমরা বলি যে কোনো FADH2 থেকে দুই অণু এটিপি তৈরি হয়, কোনো NADH2 থেকে তিন অণু এটিপি তৈরি হয়। ব্যাপারটা এরকম দাঁড়ায় যে FADH2 ভাইঙ্গা দুই অণু এটিপি তৈরি হয়, বা NADH2 ভাইঙ্গা তিন অণু এটিপি তৈরি হয়। ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। বুঝতে পারছি? অর্থাৎ এটার থেকে হাইড্রোজেন আয়নটাকে বিচ্ছিন্ন করতে গিয়া কি হয়, এখানে দুই অণু এটিপি আর এখানে তিন অণু এটিপি তৈরি হয়। বুঝতে পারছি? তাহলে আমরা যেটা জানি আর উদ্ভিদে যেটা ঘটে টোটালটাই আলাদা। বলো, অনেকে হয়তো কনসেপ্টটা জানতেই না, মানে এগুলো কেমনে কেমনে কি হয়, তাই না? আবার অনেকে জানতো যে কোনো NADH2 ভেঙে তিন অণু এটিপি তৈরি হয়, দ্যাট মিন্স এই পুরো মলিকিউলটা ভাঙা তিনটা এটিপি তৈরি হবে। বুঝতে পারছি? তাহলে ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা কিরকম? হাইড্রোজেন আয়নটাকে বের করতে গিয়া, বা হাইড্রোজেনকে বের করতে গিয়ে আমার এখানে তিন অণু এটিপি আর এখানে দুই অণু এটিপি তৈরি হবে। ঠিক আছে? তাহলে আমাদের মেইন প্রোডাক্ট গুলো হচ্ছে এগুলা, আর বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে এগুলো। বুঝছি? তাহলে আলটিমেট আমাদের যেগুলা দেখি, আমরা বাস্তবে যেগুলা দেখি, এক অণু এটিপি দুই অণু এটিপি তৈরি হইতেছে, এগুলো কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। আগেই বলছিলাম যে উদ্ভিদে আমাদের যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো উদ্ভিদের কাছে বজ্র পদার্থ, আর কিছুই না। বজ্র পদার্থ, সে বজ্র পদার্থ হিসেবে এগুলাকে তৈরি করতেছে। ক্লিয়ার? কারণ কি? ব্যালেন্স। দেখো, পানির ব্যালেন্স করতে গেলে হাইড্রোজেন আর ইলেকট্রন লাগবে, কইতে হয় যেগুলা ভাঙা হয়। বুঝতে পারছি? আচ্ছা, এবার এই যে ইলেকট্রনটা সে যে ছাড়লো, এই যে ইলেকট্রনটা সে যে ছাড়লো, ছাড়ার পরে ইলেকট্রনটা এখন কোথায় যাবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ঘুরে 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 কাঙ্ক্ষিত জায়গায় যাবে। যাওয়ার পর মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে একবার শেষের দিকে যাবে, শেষের দিকে আবার কি অক্সিজেন অপেক্ষা করে, তো এগুলোর সাথে মিলে পানি তৈরি করবে। ক্লিয়ার? কিভাবে পানি তৈরি করে, এইটাই কিন্তু আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। পরীক্ষায় কিন্তু এটা আসবে না, বাট এমসিকিউ বা জানার জন্য তোমাদেরকে বলছি, প্লাস অ্যাডমিশনে এমসিকিউ সলভ করতে গেলে তোমাদের কাজে লাগবে। কিছু কিছু এমসিকিউ একটু উইয়ার্ড টাইপের হয়, যেখান থেকে ঘুরে গেছে দেয়, ওই টপিক গুলো আমি তোমাদের করাই দিতেছি, যেন ওখান থেকে যদি ঘুরে গেছে প্রশ্ন হয়ও তোমরা কি অ্যান্সার করতে পারবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জিনিসগুলো জানি না, অনেক আনন্দ লাগে, মানে পড়লে অনেক ভালো লাগে যে না, এক ব্যাপারটা জানতাম একভাবে, এক ব্যাপারটা হলো আরেকভাবে। দ্যাট মিনস থ্রিল। থ্রিল ব্যাপারটা অনেকের কাছে অনেক পছন্দ, আমার কাছে পছন্দ, যে হ্যাঁ আমি ব্যাপারটা জানি একরকম, বাট ঘটলো আরেক রকম। তো ব্যাপারটা কিন্তু অনেক মজা, তাই না? চিন্তা করছে কইছি আরেক। আচ্ছা, তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কি? আমাকে একটু জানাও। আর সাউন্ড, অনেকেই বলতেছিল নাকি অ্যাপে সাউন্ড নাকি অনেক কমে গেছে, এটা একটু জানাও যে সাউন্ড কি ঠিক আছে কিনা, প্লাস এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। লেখা কম বাট কনসেপ্ট বেশি। স্যার সাউন্ডও ঠিক আছে এবং পড়া বুঝছি। ওকে, গুড। বাকি একটু কুইকলি ভাই জানাই দাও। দুইটাই ক্লিয়ার। ওকে, গুড। ভাই দুইটাই ক্লিয়ার। যে কবে আবার কি অবস্থা বুঝতেছি না। কি স্যার, তো আরেকবার বলো। আর আমার ভিডিওটা 2 মিনিট পর পর পজ হয়ে যায়।
আমি তো চ্যাট সেকশনে লিখছি। আচ্ছা, ভিডিও পজ হয়ে যায়। আচ্ছা, সাউন্ড কি বোঝা যায়? জি স্যার, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড শুনে বোঝার চেষ্টা করো। আর যদি খুব বেশি প্রবলেম হয়, রেকর্ড ভিডিও তো আছে, ওখান থেকে করে নিও, ঠিক আছে? আচ্ছা, আর নাহলে একটা কাজ করতে পারো, বেরিয়ে আবার জয়েন করতে পারো, এটা একটা ওয়ে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা। তোমাদের বইতে হয়তোবা ওই যে আমাদের সাইটোক্রোম পাঁচ মতবাদে এভাবে ঘুরে ঘুরে যেভাবে করছিলাম আমরা সাইটোক্রোম দিয়ে, ওইভাবে দেখাইছে। দরকার নাই, অত ভেজাল করে লাভ আছে। আমরা নরমালি দেখি, দেখো নরমাল পড়া কত সুন্দর, কত সুন্দর ভাবে কনসেপ্ট গুলো বোঝা যায়, ঠিক আছে? তো শুধু শুধু পেছায় লাভ নাই। আর সৃজনশীল এটা আইবো না, তোরা গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবো এটা আইবো না, ঠিক আছে? যদি সর্বোচ্চ পরিমাণে হার্ড করতে হয়, ক্রেস্ট সাইকেল আইবো, ঠিক আছে? আর যদি আসেও, খ নাম্বার আসবে ইলেকট্রন ট্রান্সফার চেইন বলতে কি বুঝো? তো খ নাম্বারের জন্য তুমি কি ওই ঘুরায় পেছায় এটা দিতে চাইবা? অবশ্যই না, ঠিক আছে? তো এইভাবে দিলেও হবে, বুঝতে পারছি? যে তুমি যদি এইভাবে রিঅ্যাকশন আকারে দিয়ে দাও, ওকে। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের শ্বসনে কিভাবে 36 অণু এটিপি তৈরি হয় সেটার কনসেপ্টে। ওকে ওকে, তো চলো আমরা 36 অণু এটিপি বের করি কিভাবে হয়। তো এটার জন্য আমাদের একটা টেকনিক আছে, প্যান কেন জিএফ কেন নাই। হ্যাঁ, তুমি একটা বলতাছো যে ভাই প্যান কেন আমার কি লিগা জিএফ নাই, হ্যাঁ সিঙ্গেল লেটার কত। আচ্ছা, যাই করি। তো শ্বসনের 36 অণু এটিপি বের করার ছক। ঠিক আছে? আচ্ছা, আমরা জানি শ্বসনের 4টা ধাপ, বাট তোমাদের বংশের শ্বসনে কিন্তু 3টা ধাপ। তো আমরা পুরো জিনিসটাকে একটু ডিটেইলস আকারে করি, তোমাদের বই অনুসারেও করব, মানে একবারে সব করে করব, তোমাদের বই অনুসারে আমরা একটু আলাদা ভাবে করব, অন্যভাবে। দেখো, প্রথমটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে ক্রেবস চক্র, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, সো তোমাদের বই অনুসারে কিন্তু এখানে 3টা ধাপ। ওকে, আচ্ছা, তোমাদের আচ্ছা তোমাদের বইতে কি ছকটা 3টা ধাপে লিখছে? আমাকে একটু জানাও তো, যে ছকটা কি 3টা ধাপে লিখছে নাকি 4টা ধাপে লিখছে, একটু জানাও তো। আমি যতটুকু জানি ছকটা 4টা ধাপে লেখার কথা। নতুন বইয়ের খবর জানি না, একটু বইটা দেখে আমাকে জানাও। যে দেখো তোমাদের শ্বসন 36 নেটিভি বের করে একটা ছক দেয়া আছে, এভাবে ছক দেয়া আছে। এই ছকে কি শ্বসনের 4টা ধাপে লিখছে এই 3টা ধাপ লিখছে, একটু জানাও, একটু কুইকলি জানাও। কি হলো, সাউন্ড কোথায় তোমাদের? কারোর সামনে কি বই নাই? কে একদিন একটু বইটা বের করে আমাকে জানাও, তাড়াতাড়ি জানাও। স্যার আছে দেখছো তো, মানে 4টা ধাপে আছে? 4টা দেওয়া, হ্যাঁ 4টা স্যার। আচ্ছা, কোড ধাপই। এটাও তো দেওয়া আছে। আচ্ছা, আমরা তাহলে 4টা ধাপই করবো, ঠিক আছে? তাহলে আমাদের জন্য প্রেশার হবে না। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে চক্র এবং এট লাস্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। মাঝখানে আমরা একটা দাগ দিলাম। আচ্ছা, কি বরাবর আমরা দাগ দিয়ে ফেলি। ওকে, আচ্ছা, তো আমরা উপরে লিখতে পারি এটা হচ্ছে শ্বসনের ধাপ, এটা হচ্ছে শ্বসনের ধাপ। তারপর হচ্ছে আমাদের এই তো অনুমানে কি জানো, যেটা ব্যয় হবে উৎপন্ন অণু, উৎপন্ন এটিপি, এই কতটুকু পারি আমরা। আচ্ছা, ধাপ, তারপর হচ্ছে ব্যয়িত অণু,
তারপর হচ্ছে উৎপাদিত অণু কতটুকু উৎপাদন হবে, তারপর হচ্ছে তৈরি এটিপি। এটা এভাবে মনে রাখছি যে ব্যয় হবে। দেখো তুমি কিভাবে ছকটাকে তৈরি করবা, দেখো গ্লাইকোলাইসিস মনে রাখবা, বাংলা লেখা দিয়ে যেগুলো থাকবো ওগুলো হচ্ছে ভাঙবে, এছাড়া বাকি যা আছে সব কি ইলেকট্রন চেনে চলে যাবে। ওকে, বাংলা লেখা দিয়ে যা আছে এগুলো কি পরবর্তী ধাপে গিয়ে ভাঙবে, এতটুকু কনসেপ্ট মনে রাখবো। দেখো আমার এখানে ওয়ার্ডটা কি আছে, গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে কি গ্লুকোজ, লাইসিস মানে কি ভেঙে ফেলা, তাহলে এখানে মূলত ভাঙবে কে গ্লুকোজ, রাইট? তাহলে ব্যয়িত অণু কোনটা, গ্লুকোজ, তাহলে আমরা লিখতেছি গ্লুকোজ, আমরা লিখলাম গ্লুকোজ, তাহলে এখানে ব্যয়িত অণু কোনটা, গ্লুকোজ। আমরা সংকেত সহ লিখতেছি C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। ওকে, কি তৈরি হবে, কি কি তৈরি হবে, যে প্যান, PAN প্যান, অ্যাসিটাইল কোয়ের ক্ষেত্রে ক্যান, CAN ক্যান, কেফ চক্রের ক্ষেত্রে ZF কেন নাই, ZF কেন নাই। ওকে, আচ্ছা মনে হয় না কঠিন লাগবে তোমাদের কাছে। তো উৎপাদিত কোন কোন অণু তৈরি হবে সেটা আমরা একবারে লিখে ফেললাম, এবার আমরা বসাই দেব খালি P ফর পাইরুভিক অ্যাসিড, সুন্দর নাম P ফর, আচ্ছা আমি এটাকে একটু মুছে দিলাম, এটাকে একটু বড় করে লিখতে হবে, পাইরুভিক অ্যাসিড। ওকে, A ফর ATP, N ফর NADH2। আবারও বলে দিতেছে, এনে কেউ ভুল করেও NADP লিখবেন না, কেউ ভুল করে NADP লিখবা না, NADP লিখলে কিন্তু ডাইরেক্ট জিরো দিয়ে দিব, ঠিক আছে? কইব তুমি সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে পার্থক্যই পারো না, বুঝতে পারলাম? সো NADP লেখা যাবে না, কি লিখতে হবে, NADH, কি লিখবা, NADH লিখবা। ওকে, আচ্ছা এবার আমরা পাইরুভিক অ্যাসিডের সংকেতটা লিখে ফেলি। বলো তো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, CH3COCOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। ওকে, ছোট্ট করে আমরা নিচে লিখে দিলাম। তারপর এই যে পাইরুভিক দাও বাংলা লেখা কোনটা, পাইরুভিক অ্যাসিড, তার পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে কি কি ভাঙবে, তার মানে লিখি পরবর্তী ধাপে কে ভাঙবে, পাইরুভিক অ্যাসিড। আচ্ছা আমরা একটা কাজ করে পাইরুভিক অ্যাসিডের সংকেতটা এখানে লিখি, CH3COCOH, তাহলে C ফর, এই যে এখানে C আছে, ক্যান, তো C ফর কার্বন ডাই অক্সাইড, A ফর অ্যাসিটাইল কোয়ে, N ফর NADH2। এখন বাংলা লেখা কোনটা, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে কি পরবর্তী ধাপে গিয়ে ভাঙবে, তাহলে লিখি অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ের সংকেত কি, গত ক্লাসে করাইছিলাম, CH3COSCOA, এটা কি অ্যাসিটাইল কোয়ের সঙ্গে, একটু ভালো করে লিখে দিই, SCOA। ওকে, এটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ের সংকেত। তো অ্যাসিটাইল কোয়ে ভেঙে কি তৈরি করবে, আমাদের G ফর GTP, এক অণু GTP তৈরি, সরি GDP তৈরি করবে, FADH2, F ফর FADH2 তৈরি করবে, C ফর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, N ফর NADH2 তৈরি করবে। ওকে, কোনটা কত অণু করে তৈরি করবে, দেখো আমাদের গ্লুকোজ হচ্ছে এক অণু, এক অণু গ্লুকোজ ভেঙে, এক অণু গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড কয় কার্বন, 3 কার্বন না, তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে, দুইটা এটিপি তৈরি করবে, দুইটা NADH2 তৈরি করবে। ঠিক একই রকম ভাবে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে তোমার সবগুলো এক অণু করে তৈরি হবে, তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিডের কত হবে, সব দুই অণু করে তৈরি হবে। বুঝলাম, আমরা কিন্তু এগুলো সব দুই অণুর হিসাব করতেছি, দুই অণু পাইরুভিক অ্যাসিড, এখানে অ্যাসিটাইল কোয়ে কয় অণু, দুই অণু, দুই অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কত অণু তৈরি হবে, দুই অণু GTP, দুই অণু FADH2,
2 2 4 6 এই যে মনে রাখবো, বুঝতে পারছি? আচ্ছা আরেকটা ব্যাপার বলি তোমাদেরকে, এটা কেমন মনে রাখবা? মনে রাখবো এক অণু গ্লুকোজ, আর এখানে কি 2 অণু পারবিক অ্যাসিড 2 অণু অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে? তাহলে সবগুলো কি 2 2 2 2 2 2 সেটা 4 6, সবগুলো 2 নিচে কি 4 6। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের ব্যয়িত অণু আর উৎপাদিত অণুর হিসাবটা। তোমরা এই যে এখানে পি এন্ড প্যান কেনে লাল কালি দিয়ে যেগুলো লিখছো ওগুলো লিখবা না, এই পাশেরটা আর এই পাশেরটা এগুলো লিখবা 2 অণু 3 অণু, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি হবে? উৎপাদিত এটিপি। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা আমাদের? তারপর পাইরুভিক অ্যাসিডটা আমাদের পরবর্তী ধাপে ভেঙেই গেল, কারণ এখানে এটিপি কত আছে দেখো তো, 2 অণু এটিপি, ঠিক আছে? তাহলে 2 গুণ 1 2 অণু এটিপি হলো NADH2। আচ্ছা একটু মনে রাখবে তোমরা যে ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমে গিয়া ভাঙে কারা কারা, এই যে ব্যয়িত অণু ভাঙে কারা কারা? ভাঙে হচ্ছে এই যে এখান থেকে জিটিপি ভাঙে, FADH2 ভাঙে, NADH2 ভাঙে, তাই না? আর কি কি তৈরি করে বলো তো? আমাদের শুধুমাত্র এটিপি তৈরি করে, রাইট? আচ্ছা তাহলে এখন দেখো তো আমাদের এটিপি, প্রশ্ন হচ্ছে এক অণু NADH থেকে কয় অণু এটিপি তৈরি হয়? 3 অণু এটিপি আমরা একটু আগে দেখলাম। তাহলে এখানে কয় অণু আছে? 2 অণু, তাহলে 2 অণু থেকে কত অণু? 3 দুগুণে 6 অণু এটিপি তৈরি হবে, ক্লিয়ার? তারপর কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইডই উড়ে যাবে। আচ্ছা আমরা শ্বসনে 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয় করছিলাম না? তাহলে এই হচ্ছে 2 অণু আর হচ্ছে 4 অণু, পাইছি 6 অণু। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাইছি কেমনে কেমনে এটা 2 অণু তৈরি হয়েছে, কেমনে কেমনে এটা 6 অণু তৈরি হয়েছে। কিন্তু আমরা যে হিসাবটা করছিলাম সেটা হচ্ছে এক অণুর জন্য, এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে কয় অণু, এক অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কয় অণু, বুঝতে পারছি? এই জন্য এগুলো সব অর্ধেক অর্ধেক করে হয়ে গেছিল। যেমন গত ক্লাসে তোমাদের ক্রেবস চক্র পড়াইছিলাম না? দেখছো যে এক অণু জিটিপি, এক অণু FADH2, 4 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2। কারণ কি? কারণ তখন এক অণু অ্যাসিটাইল কোয়ে ছিল, তো 2 অণু অ্যাসিটাইল থেকে সব ডাবল হয়ে যাবে না? এটা হচ্ছে রিজন। ওকে, যাই হোক, কার্বন ডাই অক্সাইড বাট অ্যাসিড পেপার, তাহলে এখানে NADH2 আছে, তাহলে NADH2 এর কত? 2 অণু 2 অণু NADH2, এক অণু NADH2 এর কত? 3 অণু ATP, তাহলে 2 অণু থেকে 3 দুগুণে 6 অণু ATP, বুঝছি? তারপর এক অণু জিটিপি থেকে এক অণু ATP তৈরি হবে, স্বাভাবিক, জি উঠাই এ বসাই দেব। 2 অণু থেকে 2 গুণ 1 2 অণু ATP, এক অণু FADH2 থেকে কত? 2 অণু ATP, 2 অণু FADH2 থেকে 2 দুগুণে 4 অণু ATP, কার্বন ডাই অক্সাইড উঠে যাবে বা উড়ে যাবে। NADH2, তাহলে এক অণু NADH2 এর কত? 3 অণু এটিপি, 6 অণু থেকে 3 6 18 অণু এটিপি। দেখছো কতগুলো এটিপি এই ক্রেবস চক্রে তৈরি হইছে? তাহলে আমরা যদি মোট ক্যালকুলেশন করি এটিপি কত হয় বলো তো? এই যে 18 আর 2 কত? 20, আর 4 কত? 24, 26, 38, আর 36 আর 2 কত? 38 অণু এটিপি। তা স্যার আপনি তো কইলেন এখানে 36 অণু এটিপি হয়, তাহলে 38 কেমন আইলো? দেখাইতাছি রে ভাই, এই যে দেখো আমাদের এই অ্যাসিটাইল কোয়েটা যখন ক্রেবস চক্রের ভিতরে প্রবেশ করে তখন কি হয়, বা অ্যাসিটাইল কোয়ে যখন মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করে তখন 2 অণু এটিপি খরচ হয়ে যায়। তখন তোমরা এখানে কি করবা? ব্যয়িত অণুতে, এখানে এই যে ব্যয়িত অণু কতটুকু ব্যয় হয়েছে, এই ব্যয়িত অণু এখানে 2 অণু এটিপি লিখে দিবা, ঠিক আছে? তাহলে এখান থেকে কত? -2, কত হবে? 36 অণু এটিপি, ক্লিয়ার? আবার বলি, এই 2 অণু এটিপিটা কিভাবে ক্ষয় হয়? এই 2 অণু এটিপি ক্ষয় হয় হচ্ছে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করতে। কই প্রবেশ করে এটা বলা দরকার নাই, মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রবেশ করতে গিয়ে 2 অণু এটিপি খরচ হয়। অ্যাসিটাইল কোয়ে কি একটা মলিকিউল না? এই মলিকিউলটার ভিতরে প্রবেশ করতে গেলে এনার্জি লাগবে না? ওই এনার্জিটা করতে হয় এইটাই তো আইবে নাকি, তাই না? তাহলে কি 2 অণু এটিপি খরচ হবে। মনে রাখবা গ্লাইকোলাইসিসে সরি শ্বসনে দুইটা জায়গায় এটিপি ক্ষয় হয়। কয়টা জায়গায়? দুইটা জায়গায় এটিপি ক্ষয় হয়। এটা একটু পরে আসতেছি, তার আগে এখান থেকে একটা প্রশ্ন সলভ করব আমরা, ঠিক আছে? পরীক্ষায় প্রশ্ন হয়, সেটা হচ্ছে বলতো গ্লাইকোলাইসিসের, খুব খেয়াল করো প্রশ্নটা কিভাবে হয় সেটা শোনো। গ্লাইকোলাইসিসের 3 গুণ এটিপি তৈরি হয় কোন ধাপে? বলো দেখি, কে অ্যান্সার করতে পারে? বুদ্ধিমান কে? দেখতে চাই। গ্লাইকোলাইসিসের 3 গুণ এটিপি খরচ হয় কোন ধাপে? চ্যাটিং এ চ্যাট বক্সে লিখে দিলে হবে না স্যাররা, আপনাদেরকে শুধু শুধু এই অ্যাপসে ক্লাস করাচ্ছি না, মুখ দিয়ে সাউন্ড করবেন। বলেন
গ্লাইকোলাইসিসের এটিপি তৈরি হয় কোন ধাপে বলেন দেখি? কুইকলি। এক মিনিট সময় দিচ্ছি তোমাদের। এক মিনিট সময় দিতেছি, তোমরা আমাকে বলো গ্লাইকোলাইসিসের 3 গুণ এটিপি তৈরি হয় কোন ধাপে? এই গ্লাইকোলাইসিসে কয় এটিপি তৈরি হইছে? 6 দিয়ে কত 8 এটিপি না? তাহলে 8 এর 3 গুণ মানে 3 8 24, 24 এটিপি কই তৈরি হইছে? যে 18 আর 20 আর 24 ইজি। এমন ভাবে প্রশ্ন হার্ড করা যায়, মনে করো যে কি বলবো আর বলার কোনো অপেক্ষা রাখে না, চাইলে এত হার্ড কোশ্চেন করা যায়। মানে তুমি দেখতেছো না কোশ্চেনটা ইজি, তুমি পারবা, বাট এইটা নিয়ে তুমি 2 থেকে 3 মিনিট পার করে লাগবে, এমন কোশ্চেন করা যায়। ঠিক আছে, তোমাদের দেবো 2-3টা, তখন বুঝবা কেমন লাগে। আচ্ছা যাও, আচ্ছা এবার আমরা একটু যাবো যে ব্যয়িত হয় কোন কোন জায়গায়। মনে রাখবা শ্বসনে ব্যয় হয় 2টা জায়গায়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিসে, একটু মুছে ফেলি এই পাশটা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিসে, এবং আরেকটা হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোয়েতে। গ্লাইকোলাইসিসে কি কি হয়? এই ধাপে উৎপন্ন হয় চারণ এটিপি, কিন্তু খরচ হয়ে যায় ওই ধাপটা পরিচালনা করতে, খরচ হয় আবার 2 এটিপি। বুঝলাম? মানে ধাপটার মধ্যে তৈরি হয়েছে চারণ এটিপি, কিন্তু 2 এটিপি খরচ হয়ে যায়। তাহলে নেট উৎপাদন কত এটিপি? নেট 2 এটিপি। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে গ্লাইকোলাইসিসে কয় এটিপি তৈরি হয়, তুমি কি বলবা এখানে গ্লাইকোলাইসিসে কয় এটিপি তোমার কত নেই যে কয় এটিপি 2 এটিপি বলবা না? এই 2 হচ্ছে নেট উৎপাদন, অর্থাৎ এটিপি তৈরি হইলো, খরচ হলো, এগুলো বাদ দিয়া যেটা থাকবে সেটাই কি আমাদের নেট উৎপাদন। ক্লিয়ার? তাহলে এখানে মোট তৈরি হয়েছে কয় অণু? 4 অণু। তাহলে যদি বলো গ্লাইকোলাইসিসে কয় এটিপি তৈরি হয়েছে, তাহলে কয় অণু? 4 এটিপি তৈরি হয়েছে। কয় অণু খরচ হচ্ছে? 2 অণু। গ্লাইকোলাইসিসে নেট উৎপাদন কত? 2 অণু। বুঝতে পারছি? 3টা প্রশ্ন 3 ভাবে আসতে পারে, বুঝাই দিলাম। আরেকটা জায়গা ব্যয়, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ধাপটা, যখন মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রবেশ করে তখন 2 এটিপি খরচ হয়। অ্যাসিটাইল কোয়েটা যখন কোথায়? মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে, তাহলে -2 এটিপি। তাহলে মোট শ্বসনে কয়টা এটিপি খরচ হয় বলো তো? গ্লাইকোলাইসিসে 2 অণু খরচ হয়, অ্যাসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়া প্রবেশ করতে গিয়ে 2 অণু খরচ হয়। তাহলে মোট কয় এটিপি? 4 এটিপি খরচ হয়। বুঝতে পারছি? তাহলে আমাদের শ্বসনে হওয়ার কথা ছিল 40 এটিপি, বাট 4 এটিপি খরচ হয়ে যায়, তাহলে মোট হয়েছে কত? 36 এটিপি। এখানে কেউ ভাইবা দেখছেন? এভাবেও কিন্তু প্রশ্ন নিতে পারে, গ্লাইকোলাইসিসে মোট কত এটিপি, ঠিক আছে, হইতে পারে, বা এরকম ভাবে কোন একটা কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, যে খরচ বাদ দিলে খরচ বাদ দিলে শ্বসনে মোট এটিপি কত হয়? 40 এটিপি। মোট খরচ হয় কত? 4 এটিপি। নেট উৎপাদন কত? 36 এটিপি। বুঝলাম? তো এগুলো একটু মাথায় রাখতে হয়, এগুলো তোমাদের এইচএসসি তে আসে না, অ্যাডমিশনে আসে। ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাডমিশনটাকে ফোকাস বেশি করতেছি। বুঝলাম? কারণ এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিলে ওই বাই প্রোডাক্ট হিসেবে এইচএসসি প্রিপারেশন হয়ে যাবে, আর সিকিউ তো দেখাই দিতে দেবই, তাই না? স্যার সিকিউ এডমিশন পুরো ফুল বই না, মানে পুরো বই থেকে নাকি সব সিলেবাস থেকেই কোশ্চেন করবে এডমিশনে? অ্যাডমিশনে আমি তো যতটুকু দেখতেছি যে শর্ট সিলেবাস থেকে হওয়ার চান্স বেশি। ঠিক আছে, দেখো কি হয়। তবে কোন কোন ভার্সিটি আবার একটু অন্যরকম, বুঝছো, যে ধরো তোমাকে শর্ট সিলেবাস বললো কিন্তু প্রশ্ন বাইরে থেকেও হবে, লাইক তোমাকে ধরে রাখতে হবে 20% কোশ্চেন ওই সিলেবাসের বাইরে থেকে হবে। নর্মাল পুরো বই থাকলে তোমাকে ওটা বইয়ের বাইরে থেকে কত প্রশ্ন করে ঠিক আছে। ঠিক আছে, আর শর্ট সিলেবাস তো কি করবো, দিলেও তো না দিলে একই, আলটিমেটলি তোমাকে পুরো বই পড়তে হবে। আচ্ছা, বুঝতে ফেললাম। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার তোমাদের। ওকে, বুঝতে ফেললাম। এরপর আমাদের টপিক হচ্ছে, আমরা এখন অবাধ শোষণে চলে যাব।
আমাদের সবার শোষণ শেষ আর আমরা অবাধ শোষণে যাবো। আচ্ছা, আমরা অবাধ শোষণ কি পড়ছিলাম? অবাধ শোষণে মনে আছে? শর্টকাটে পড়ছিলাম, এখন আমরা লং কাটে পড়বো। দেখো অবাধ শোষণ ধাপ কয়টা? দুইটা। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ জারণ। তো জারণটা সংগঠিত হয় দুইটা ওয়েতে। একটার মধ্যে তোমার ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, একটার মধ্যে ইথানল তৈরি করে। তাহলে আমরা একটা কাজ করব, আমরা বিক্রিয়ার মাধ্যমে দেখবো কেমনে হয়। তাহলে তো হয়ে গেল আমাদের, রাইট? আচ্ছা, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? CH3COCOH, রাইট? ওকে, তো এই পাইরুভিক অ্যাসিডটা কি হবে? ফার্স্টে এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হবে। এই বলো তো কার্বন ডাই অক্সাইড কেমনে বলতো কার্বন ডাই অক্সাইড কেমনে বাইর হয়? কার্বন ডাই অক্সাইড কেমনে বের হয়? এই যে C+O, এখান থেকে কি আমাদের কার্বন ডাই অক্সাইডটা বেরিয়ে যাবে। তাহলে বলো তো এই C+Oটা যদি বাইরে হয়ে যায় তাহলে কি থাকে? CH3COH, একটু H এর মাঝখানে লাগাই CHO, পাইছি? তাহলে আমাদের কি তৈরি হবে এখন? CH3CHO। দেখছো কত সুন্দরভাবে আমরা অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করে ফেললাম। কোন অ্যাসিড? কিটো অ্যাসিড। দেখছো এই যে CO আছে, কিটোর মূলক আছে, অ্যাসিড মূলক আছে, এজন্য এদেরকে আমরা কি বলি? কিটো অ্যাসিড বলি। যাই হোক, আমরা কিটো অ্যাসিড থেকে কি তৈরি করলাম? অ্যালডিহাইড তৈরি করে ফেললাম। আর শুধু অ্যাসিড থাকলে কি করতাম? বিজারিত করে দিতাম। ওকে, আচ্ছা যাই হোক, তারপর এই যে অ্যাসিডকে আমরা এখন কি করব? বিজারিত করব। কি করব? বিজারণ ঘটাবো। বলতো বায়োমলিকিউল গুলোতে আমরা বিজারণ ঘটাই কি দিয়া? NADH2 দিয়ে। কি দিয়া? NADH2 দিয়া। এবং NADH2 যেখানে ইউজ করব বিজারণের জন্য, সেক্ষেত্রে আমাদের কোন এনজাইম কাজ করবে? ডিহাইড্রোজিনেস এনজাইম। কোন এনজাইম? ডিহাইড্রোজিনেস এনজাইম। কি তৈরি করবে? এই যে এটা বিজারণ ঘটাইলো, বিজারণ ঘটাই কি তৈরি করলো? অ্যালকোহল তৈরি করলো, রাইট? তাহলে CH3CH2OH, বুঝলাম? আশা করি বন্ড অনুসারে দেখাইতে হবে না, ওটা তোমাদের কেমিস্ট্রিতে গিয়ে পড়বা। হ্যাঁ, তোমরা যদি বলো আমি দেখাইতে পারি, সময় যাবে একটু, আর কিছুই না। কারণ এরপর আর কিছু টপিক আছে তো, এইজন্য আমরা এটা দেখাইতেছি। বুঝতে পারছি? দুইটা হাইড্রোজেন এর মধ্যে অ্যাড হয়ে গেছে, একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। ওকে, আচ্ছা। তারপর তারপর হচ্ছে আমাদের এই যে CH3COOH কি তৈরি করলো? দেখো দুইটা প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করে ফেলছি। কি বলছিলাম? যে একবার কি হয়, হয় ইথাইল অ্যালকোহল আর না হয় কার্বন ডাই অক্সাইড। হইছে তৈরি দুইটা, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড কেমনে তৈরি হয়? চলো আমরা একটু দেখি। এটা আমরা সরাসরি NADH2 দ্বারা কি করব? বিজারণ ঘটাবো। এনজাইমের নাম কি? ডিহাইড্রোজিনেস। ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজও বলতে পারো, ঠিক আছে? ফলত কি তৈরি হবে? দেখো ডিহাইড্রোজিনেস এনজাইমের ফলে উৎপন্ন যে দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেন গিয়ে এর সাথে যুক্ত হবে। ক্লিয়ার? একটু দেখাই দিই কেন যুক্ত হবে, এটা একটু দেখাই দিই। এটা তোমরা পারবা, কারণ এটা তোমরা কেমিস্ট্রিতে করবা, বা অনেকে হয়তো বা কোর্স যেগুলো, এটা তোমরা পাইবা না, কেমিস্ট্রিতে পাবা না। তো আমি এটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? দেখো CH3 লিখবা, COOH লিখবা। প্রবলেমটা কোন দিকে হইবে? CO মূলকে। CO মূলকটা কেমন আছে? C ডাবল বন্ড, বুঝছি? মাঝখানে একটা বন্ধন ভাঙবে, ভাঙে কি তৈরি হবে? এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এখানে হাইড্রোজেন শেষ। এটাই হচ্ছে আমাদের কি? ল্যাকটিক অ্যাসিডের সংকেত। কার সংকেত? এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। দেখো আমি একটু এটাকে কাস্টমাইজ করি, দুইটা হাইড্রোজেন যুক্ত করব তো একটু কাস্টমাইজ করে দিই। কিভাবে? কার্বনের সাথে একটা হাইড্রোজেন, তার সাথে একটা OH, একটু ব্র্যাকেটে দিয়ে দিলাম, ঠিক আছে? একটু অন্যভাবে দিই, বা এখানে মুস্তাফা লিখতেছে,
না 2 3 হ্যাঁ ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিডের সংকেত। কি করলাম আমরা, খেয়াল করো, এই যে সি ডাবল বন্ড ও ছিল না, সি ডাবল বন্ড ও, একটা বন্ড ভাঙছে, একটা বন্ধন ভেঙে কয়টা হাত তুলে, দুইটা হাত তুলে হয়, এই হচ্ছে একটা হাত, এই হচ্ছে একটা হাত, বুঝলাম? তাহলে আমাদের ডিহাইড্রোজেন আছে, ফলে দুইটা হাইড্রোজেন, দুইটা হাতে যুক্ত হয়ে গেল, শেষ। আর বাকি হাত তো সব ঠিকই আছে, বুঝলাম? তো এটা হচ্ছে আমাদের ল্যাকটিক অ্যাসিড। এইভাবে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপাদন হয়। এই বলো বুঝছি নাকি বুঝি নাকি, বলো কুইকলি, ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওই সাউন্ড করো, তাড়াতাড়ি সাউন্ড করো। স্যার ক্লিয়ার। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আমি মুছে দিতেছি। ওকে ওকে, আমরা এরপর যে টপিক গুলো করবো সেগুলো হচ্ছে এরপর টপিক কি, আচ্ছা, অবাধ শ্বসনের যে গুরুত্বটা, আমি গুরুত্বটা পড়াবো না। যেমন তোমার যে দই তৈরি, বেকারি শিল্পে, তারপর হচ্ছে পাউরুটি শিল্পে, হ্যান ত্যান, এগুলো তোমরা একটু নিজেরা কষ্ট করে পড়ে নিও ভাই, ঠিক আছে? ওগুলো আমি আর দেখাইলাম না, আমি অন্য কিছু দেখাই, ঠিক আছে? তোমাদের আর দুটো টপিক আছে, একটা হচ্ছে শ্বসনিক রেসপিরেটরি কোশেন্ট, হ্যাঁ, একটা কি, ওটাকে কি বলে, তোমাদের এখানে আর মাত্র দুইটা টপিক আছে, এই দুটো টপিক করালেই শেষ, সর্বোচ্চ 10 মিনিট লাগবে, ঠিক আছে? শ্বসনিক কোশেন্ট, এটাই তো নাকি, সরি এটাই আছে, আর দেখি আর কিছু বাদ পড়লো নাকি, যেগুলো তোমরা পড়লে বুঝবা না, যেমন আওয়াজ শ্বসনের গুরুত্ব, কোনো পড়লেই বুঝতে পারবা, তো ওটা তো আমার দেখানোর কোনো কারণ নেই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এই যে জায়গাগুলো যে এখানে অনেক কিছু আছে, যে ইলেকট্রনিক সাউন্ড, বাহক পরিচিতি, হ্যান ত্যান, এগুলো থেকে খুব একটা বেশি প্রশ্ন হয় না, ঠিক আছে? যদি প্রশ্ন হয় আমরা এখান থেকে কিছু জিনিস দাগাই দেব। আর হ্যাঁ, তোমাদের যখন আমি করব, ওই যে কি বলে এটাকে, এটা কি বলে, আমরা যখন সামনে আমাদের হ্যাঁ রিভিশন ক্লাসগুলো যখন করাবো, তখন কিন্তু তোমাদেরকে দাগানো বই দেওয়া হবে, ঠিক আছে? মানে আমি নিজে বইটাকে দাগাবো, দাগায়, এটা না, নতুন বই কিনে বইটা দাগাবো, ঠিক আছে, যদি সময় পাই। আর না হলে আমার কাছে দাগানো বই আছে, ওটার পিডিএফ তোমাদেরকে সবাইকে হ্যান্ড ওভার দিয়ে করে দেবো, ঠিক আছে? একটা চ্যাপ্টার শুরু করব, এর আগেই তোমাদের পিডিএফ দিয়ে দেবো, বুঝতে পারছি? অনলাইন অফলাইন দুই জায়গায় ওই পিডিএফ দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে দাগাবা, ঠিক আছে? যে এগুলো পড়বে, এগুলোই পরীক্ষায় আসবে, ওর বাইরে পরীক্ষায় আসবে না। তাহলে আমি শ্বসনের গুরুত্ব প্লাস অবাধ শ্বসনের গুরুত্ব এগুলো পড়াইলাম না, ঠিক আছে? আমি তাহলে লাস্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের রেসপিরেটরি কোশেন্ট বা শ্বসনের হার, ঠিক আছে? শ্বসনের হারটা হচ্ছে তোমার শ্বসনের হার বা রেসপিরেটরি কোশেন্ট হচ্ছে তোমার নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ডিভাইডেড বাই গৃহীত অক্সিজেনের পরিমাণ, ঠিক আছে? তাহলে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড সে ত্যাগ করবে এবং কি পরিমাণ অক্সিজেন সে গ্রহণ করবে, হ্যাঁ, সেটার অনুপাতটাই হচ্ছে কি আমাদের শ্বসনের হার, বুঝতে পারছি? এটাই হচ্ছে কি আমাদের শ্বসনের হার। ওকে, তো এই যে কার্বন ডাই অক্সাইড নির্গত করবে বা অক্সিজেন গ্রহণ করবে, এটা কার উপরে ডিপেন্ড করে? ডিপেন্ডস অন শ্বসনিক বস্তু। কার উপরে ডিপেন্ড করে? শ্বসনিক বস্তুর উপর। আমরা কিন্তু এই যে শ্বসনের প্রথম দিকে শ্বসনিক বস্তু নিয়ে কথাবার্তা বলছিলাম, লাইক গ্লুকোজ ছিল, তারপর কিন্তু আমাদের ছিল যে বিভিন্ন জৈব অ্যাসিড ছিল, অ্যালডিহাইড ছিল, তাই না, প্রোটিন ছিল, স্নেহ ছিল, রাইট? পড়াইলাম না তোমাদের শ্বসনিক বস্তুগুলা? তো ওগুলাই কি
এই যে শ্বসনের হারটা বা এই যে নির্গত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বা গৃহীত অক্সিজেনের পরিমাণ, এটা ডিপেন্ড করে কার উপর? ওই শ্বসনিক বস্তুগুলোর উপর। তাহলে যদি কোনো একটা প্রশ্ন হয় শ্বসনের হার কার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে? ধরো পরীক্ষায় দিল গ্লুকোজ শ্বসনিক বস্তু, তারপর হচ্ছে তোমার আরো দু একটা দিয়ে দিল, অ্যান্সার কি হবে? যদিও শ্বসনিক বস্তু কিন্তু গ্লুকোজ পাবে, বাট আলটিমেট গ্লুকোজ সহ অন্যান্য যে শ্বসনিক বস্তু আছে সেগুলোর উপর প্রত্যেকটার উপরে কিন্তু ডিপেন্ড করে। সো অ্যান্সার হবে কি? শ্বসনিক বস্তু। ক্লিয়ার? আচ্ছা, তো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে এখানে যে অনুপাতটা দিছে একটু চেঞ্জ করা দরকার অনুপাতটাকে তোমাদের বর্ণ অনুসারে, ঠিক আছে? মানে তুমি যদি একটু ক্যালকুলেশন ভিত্তিক চিন্তা করো তাহলে একটু চেঞ্জ করা দরকার, ঠিক আছে? তো আমার মতে সূত্রটা এরকম হওয়া উচিত ছিল, কারণ তুমি যদি ক্যালকুলেশনের ভিত্তিতে চিন্তা করো সেক্ষেত্রে বলতেছি আর কিউ, আমি সংক্ষেপে দেখাই, ইকুয়াল টু মোল সংখ্যা অফ কার্বন ডাই অক্সাইড এবং মোল সংখ্যা অফ অক্সিজেন। তুমি যদি কেমিস্ট্রির বেসিসে চিন্তা করো, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা ডিভাইডেড বাই অক্সিজেনের মোল সংখ্যা। লাইক আমরা যদি দেখি যে আমাদের শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ হয়, পরীক্ষায় এটা আসতে পারে যে শ্বসনিক বস্তু গ্লুকোজ ধরে রেসপিরেটরি কোশ্চেন বের করো। তো আমরা একটু বের করি, হ্যাঁ, গ্লুকোজ ধরে আমাদের যদি গ্লুকোজ হয়, আমাদের গ্লুকোজ হলে তার বিক্রিয়াটা আগে লিখতে হবে যে গ্লুকোজ কিভাবে শ্বসনে অংশগ্রহণ করে। তাহলে C6H12O6 প্লাস অক্সিজেন কি তৈরি করে? আচ্ছা, আমরা এনজাইম দিলাম না উপরে। 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু পানি, নাকি? আচ্ছা, আমাদের এটা খুব একটা বেশি দরকার নাই, আমরা তো এখানে পানি দেই নাই, এখানে 6 অণু পানি দিলাম প্লাস 38 অণু এটিপি, তাই না? আচ্ছা, আমাদের এখানে 6 অণু অক্সিজেন। ক্লিয়ার? এটাই তো। তাহলে আমাদের রেসপিরেটরি কোশ্চেন কি হবে বলতো? এই যে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা। আচ্ছা, মোল সংখ্যা দুই রকম হতে পারে। আবার বলি, মোল সংখ্যা দুই রকম হতে পারে। একটা হচ্ছে তোমার বিক্রিয়া সমতা করে মোল সংখ্যা। এই যে আমরা এখানে যে মোল সংখ্যা করে লিখছি এগুলো হচ্ছে সমতাকৃত মোল সংখ্যা। ক্লিয়ার? বিক্রিয়া সমতা করে মোল সংখ্যা। আরেকটা ওয়ে তো হচ্ছে তোমার আমরা বের করে, ওই যে কি বলে এটাকে, ওই যে কিসের গ্রাম বাই আণবিক ভর, কিংবা তোমার লিটারকে বা আয়তনকে, মাথা কাজ করতেছে না, যাক, আয়তনকে আমরা যদি কি কয় সলিবিলিটি, বাংলা নাম মনে পড়তেছে না, ঘনমাত্রা, হ্যাঁ, আয়তনকে আমরা যদি ঘনমাত্রা দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা কি পাই? মোল সংখ্যা পাই। তাহলে এইভাবে হচ্ছে আমরা মোল সংখ্যাগুলোকে বের করি, ঠিক আছে? তাহলে মোল সংখ্যা বের করার ওয়ে কয়টা? দুইটা, একটা হচ্ছে বিক্রিয়া থেকে আর একটা হচ্ছে ক্যালকুলেশন থেকে। ক্লিয়ার? এই দুইটা ওয়ে ছাড়া তুমি কোনোভাবেই মোল সংখ্যা বের করতে পারবে না, ঠিক আছে? বুঝলাম? আচ্ছা, দেখো তারপর খেয়াল করো, এই যে মোল সংখ্যা কত? 6, আর এটা মোল সংখ্যা কত? 6। কত হলো? 1। তাহলে গ্লুকোজকে যদি আমরা শ্বসনিক বস্তু ধরি তাহলে তার রেসপিরেটরি কোশ্চেন কত হয়? 1। ঠিক আছে? এবার আমরা যদি গ্লুকোজকে না ধরে অন্য একটারে ধরি, ঠিক আছে, আমরা যদি অন্য একটারে ধরি, যেমন লাইক আমরা যদি ম্যালিক অ্যাসিড কে ধরি, ঠিক আছে, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, হ্যাঁ, C4H6O5 প্লাস 3 অণু অক্সিজেন, 4 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 3 অণু পানি প্লাস এনার্জি। ওকে, তাহলে আমাদের এটার রেসপিরেটরি কোশ্চেন কি হবে? আচ্ছা, বিক্রিয়াটা কিন্তু তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আমি কি কোনো টেকনিক বের করে ফেললাম? হয়তো বা বের করে ফেলছি, ঠিক আছে? তুমি তো জানো যে ম্যালিক অ্যাসিডের সংকেতটা তো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না। এখানে তুমি কি সমতা করে কি ব্যবহার করবা, ঠিক আছে? সমতা করে কি ব্যবহার করবা, একটা টেকনিক বের করছি, এইমাত্র বের করলাম। তো আমরা একটু এটাকে আমি একটু পরে বলি, কারণ পরেরটার সাথে মিলে তারপর বলতেছি যে হ্যাঁ এটা আসলে কাজ করে কিনা। বুঝলাম? তাহলে এটা আমাদের রেসপিরেটরি কোশ্চেন কি হবে? দেখো, কার্বন ডাই অক্সাইড কত? 4, অক্সিজেন কত? 3, তাহলে 4/3 কত হয়? 1.33। স্যারেরা একটু বলি আপনাদেরকে, এই 4/3 এই মানটা একটু মুখস্থ করেন। 4/3
এটার মান যে 1.33 এটা মুখস্থ করে রাখেন। 4 কে 3 দিয়ে ভাগ দিলে 1.33 হয়। অনেক জায়গায় পাইবেন, দেখবেন এডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে দিব না। যেমন কোন একটা মান আছে 4/3, অ্যান্সার অপশন গুলোতে দেওয়া আছে দশমিকে, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন ভাগ করবেন, টাইম আছে তো মুখস্থ রাখেন 4/3 মানে 1.33। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা আরেকটা লাস্ট একটা করবো, সেটা হচ্ছে শ্বসনের কোষ টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড এটা করি, যদি শ্বসনের কোষ টার্টারিক অ্যাসিড হয়, সংকেতটা কি? C4H6O6, C4H6O6 প্লাস C4H6O6, 5 অণু অক্সিজেন, 8 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 6 অণু পানি প্লাস এনার্জি। তাহলে রেসপিরেটরি কোশ্চেন কি হবে? 8 ডিভাইড বাই 5, আমরা একটু বসায় ফেলে 1.6। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, দাঁড়া আমি একটু মিলাই নেই, এটা মনে হয় 2 ছিল, আমি একটু সমতাটাকে মিলাই দেখি যে আমি যেভাবে বলছি সেটা মিলে কিনা। আমি যদি মিলতেছে না, এটা মিলতেছে, এটা মিলতেছে না, যাই হোক ভেজাল আছে, যাই হোক এগুলো তো ভেজাল আছে। তোমার একটা কাজ করো, এগুলোকে আপাতত মনে রাখো, ঠিক আছে? বিক্রিয়া বর্গে 3-4 বার করে করে এগুলোকে মনে রাখো, কারণ রুলস অনুসারে মিলতেছে না। যে আমরা নরমালি কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রি যেটাই বলো, এগুলো সমতার জন্য আমরা যে রুলসটা ব্যবহার করি সেই রুলস অনুসারে এগুলো মিলতেছে না, ঠিক আছে? এটা কিছুটা যায় বাট এটা যায় না। আলটিমেট একটা দিয়ে আর কি করবে, এটা তো আর এমনি মনে থাকবে, হ্যাঁ 3-4-3, ঠিক আছে? এমন মনে রাখো 3-4-3, ওকে? এটা তো একটু ভেবে দিলাম, 2-5-8-6 এমন মনে রাখতে পারো, ঠিক আছে? এই যে এগুলো সিরিয়াল মনে রেখা, এই যে প্রথম নাম এই যে মনে রাখবো যে ম্যালিক অ্যাসিড 3-4-3, ঠিক আছে? ম্যালিক অ্যাসিড কি 3-4-3, টার্টারিক অ্যাসিড 2-5-8-6, 2-5-8-6, 2-5-8-6 এমন মনে রাখতে পারো, বুঝলাম? আমি বসাই দিতে পারো, ঠিক আছে? তো আমরা মনে রাখতে পারো। আর টেকনিক্যালি কিভাবে হয় সেটা আপাতত এটা বের করা যাচ্ছে না, কারণ অণু পরমাণু গুলো সব উল্টাপাল্টা হয়ে আছে এখানে, একটা সিকোয়েন্স মেইনটেইন করলে বলা যায়। যাই হোক, তো যাই হোক আমরা কোনো মতে 12টা ক্লাস লাগাই শেষ করছি, ঠিক আছে? বলতে আমার এতগুলা ক্লাস লাগে, অসুস্থ ছিলাম। সত্যি কথা বলতে আজকে আমি সকালবেলা 7টা বাজে বাসা থেকে বেরোইছি, বাসায় ঢুকছি রাত 7টা বাজে। কি করছি? আমার 10টা থেকে 1টা পর্যন্ত টানা 3 ঘন্টা একটা পরীক্ষা ছিল, আবার 2টা থেকে 5টা পর্যন্ত টানা 3 ঘন্টা একটা পরীক্ষা ছিল। মানে একদিনে 2টা পরীক্ষা দিয়া বাসায় আইছি, মানে ঢাকা গিয়ে পরীক্ষা দিছি, বাসায় আসছি, আইসা বসে বসে গান শুনছি ল্যাপটপে, তারপরে যে তোমাদের ক্লাস করাচ্ছি, ঠিক আছে? যাই হোক, তো প্রেশারের মধ্যে তো আজকের প্রেশার আমি খুব, মানে আজকে যে পরিশ্রম লাগে সেটাতে খুব একটা প্রেশারাইজড হই নাই, বাট এর আগে যে প্রেশার গুলো গেছে অনেক সময় দেখা যায় যে একটু অসুস্থ হয়ে গেছে, তখন তোমাদেরকে একটু স্লো পড়াইতে হয়েছে, ঠিক আছে? তো এই স্লোনেস এর কারণে অনলাইন যদি স্লো পড়ায় তাহলে অফলাইনও স্লো হয়ে যায়, ঠিক আছে? কারণ সবগুলা মিলে জুলে পড়াইতে হয়, তো এটা হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো যার কারণে হয়তোবা 10টা ক্লাসে শেষ করা যেত, বাট সমস্যার কারণে, আমার পার্সোনাল সমস্যার কারণে তোমাদেরকে 2টা ক্লাস বেশি লাগাইছি। যাই হোক, ওকে, ঠিক আছে, আমরা আজকে ক্লাস এ পর্যন্ত রাখবো। আর আমরা জানুয়ারি মাস থেকে তোমাদেরকে স্পেশাল কিছু রুলস দিয়ে দেব, সেগুলো তোমরা মেইনটেইন করে চলবা, ঠিক আছে? আপাতত বলতেছি না, নেক্সট ক্লাসে এটাকে বলবো। আর আজকের হোমওয়ার্ক খুব খেয়াল করো, হোমওয়ার্ক আজকের হোমওয়ার্ক হচ্ছে এই চ্যাপ্টার থেকে, মানে যতটুকু করাইছি টপিক গুলা,
এই টপিক গুলা থেকে একটা প্রশ্ন লিখবা আর 20টা এমসিকিউ লিখবা। প্রশ্নটা হচ্ছে, যেটা করে না ওটা তো প্রশ্ন কি, শ্বসনের গুরুত্ব। শ্বসনের গুরুত্ব, এটা হচ্ছে প্রশ্ন। এই শ্বসনের গুরুত্বের মধ্যে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে সবাত শ্বসনের গুরুত্ব, একটা অবাত শ্বসনের গুরুত্ব। মার্কস কিন্তু 10 মার্কসের জন্য লিখবা শ্বসনের গুরুত্ব। সবাত শ্বসনের গুরুত্ব, অবাত শ্বসনের গুরুত্ব 10 মার্কসের জন্য লিখবা, ঠিক আছে? আর 20টা এমসিকিউ লিখবা, 20টা এমসিকিউ আর 10 মার্কসের জন্য এটা শ্বসনের গুরুত্ব প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কার কার প্রবলেম আছে আমাকে একটু জানাও, সত্যি জানাও। যদি কারো প্রবলেম না থাকে তাহলে আমরা আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করব। কারো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারো। শুরু করছিলাম 9 জনের দিয়ে, হয়ে গেল 6 জন, বাকি 3টায় কই গেল? দাঁড়াও দেই কে কে আছে। রূপা শেষ পর্যন্ত টিকে আছে, স্বর্ণা পোদ্দার, প্রান্ত মজুমদার, ইমন, রাজেশ আর সুমু, এই কয়েকজন শেষ পর্যন্ত টিকে আছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, আশা করি কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম থাকলে ভাইয়া তোমরা একটা মানে আউটসাইড টপিকে কোশ্চেন ছিল হ্যাঁ বলতে পারো, সমস্যা নেই। ভাইয়া। মানে ওই যে পুষ্পপতিকে আমরা মঞ্জুরি পত্র আর উপমঞ্জুরি পত্রটা কিভাবে আঁকবো? মানে এটা তো বইয়ে বলা নাই। পত্র আর উপমঞ্জুরি পত্র, আমাদের স্যার মানে এটা হচ্ছে, বলো। মানে ভাইয়া মানে আমাদের কলেজে এটা পড়ায় না ঠিক করে, কিন্তু পরীক্ষায় দিয়ে দিছে যে মঞ্জুরি পত্র 2টা, তো আমরা বুঝতে পারি না, এটা তো কোথাও বলা নাই, সেজন্য আর কি জিজ্ঞেস করা। পত্র দুইটা, মানে পুষ্পপতিকে বলছে মঞ্জুরি পত্র 2টা দিয়ে আঁকতে, কিন্তু মানে এটা তো কিভাবে আঁকতে হবে জানি না। ওইটা তো ধানের মঞ্জুরি পত্র, উপমঞ্জুরি পত্র। মানে ভাই মঞ্জুরি পত্রই 2টা দেওয়া, কিন্তু এটা ধানের না। মানে অন্য একটা নতুন মানে পুষ্প সংকেত দিয়েছে, সাথে বলে দিয়েছে যে এস্টিমেশন কেমন ওগুলো, তারপর বলছে আঁকতে দিতে। তো আমরা সবই পারছি আমি, কিন্তু যে মঞ্জুরি পত্র থাকতে পারিনি। মঞ্জুরি পত্র দেওয়া ছিল 2টা, এটা কিভাবে হবে? ওগুলো তো আমরা পুষ্পপতিকে, পুষ্পপতিকে এটা কিভাবে আঁকা হয়? ওগুলো তো আমার ডিরেক্টলি বলে দিই। আর মঞ্জুরি পত্র দুটো না, এই যে এইভাবে এঁকে দিই। এই যে একটা মঞ্জুরি পত্র, এই যে একটা মঞ্জুরি পত্র। মানে ভাই পাশাপাশি আঁকবো 2টা বলে? হ্যাঁ, পাশাপাশি আমরা রেখে দিই। কিন্তু তোমাকে আগে বুঝতে হবে বাকি যে বিন্যাসগুলো আছে সেই বিন্যাসগুলো কিভাবে, ঠিক আছে? সেই বিন্যাসগুলো কিভাবে, তুমি যদি ওই ফুলটাকে না চেনো, দেখা গেছে যে তোমাকে এমন একটা প্রজাতি বললো যে প্রজাতির মঞ্জুরি পত্রিকা এইভাবে না থেকে তো এইভাবে আসে, একটা আছে এইভাবে, এইভাবে। থাকতেই পারে, দুই পাশে থাকতে পারে, পারে না? জি So, ভাই। same. ফুলটা চিনতে হবে, কোন ফুল ওটা চিনতে হবে, না চিনলে তুমি ওটা কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি দিতে চাও ম্যাক্সিমাম ফুলের ক্ষেত্রে এটা দিতে পারবে, ঠিক আছে? ধরো তোমার কমন ফুল না, আঁকতে বলছে, আমি কি করবা, এটা দিয়ে আসবে, এইভাবে দিয়ে আসবে, ঠিক আছে? বাট আমি তোকে আবারও বলতেছি, প্রজাতি ভেদে কিন্তু এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে? অনেক চেঞ্জ হয়। আর তোমাদের জি ভাই। যে প্রশ্নটা করছে ওটা তো তোমাদের বইতে নাই, যেহেতু বইতে নাই ভাই তো বই তো মনে নাই, কিন্তু পুরো আনকমন। বাট আমি একটা কাজ করবো না, আমার কিছু নোট দিও, আমি অন্য কিছু তুলে তোমাদের এটা করতেই আছে। নোট দিও, আমি তোমাদের কিছু যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ যে আসতে পারে পরীক্ষায়, ওগুলো পুস্তক পত্রিকা, ঠিক আছে? আচ্ছা প্রবলেম আছে? বইয়ের মানে চ্যাপ্টার বাইরের হলেও সমস্যা নাই, তোমরা পড়তে গিয়ে অনেক প্রবলেম ফেস করো, ওগুলো বললেও সমস্যা নাই, ঠিক আছে? প্রবলেম তো প্রবলেমই, হ্যাঁ। আর তোমরা তো এখানে আসছো প্রবলেম সলভ করার জন্য। তবে হ্যাঁ, চ্যাপ্টারের বাইরের প্রবলেম গুলো চেষ্টা করবো ক্লাস শেষে বলতে, যেমন এই যে ও ক্লাস শেষে বলছে, ওকে ফাইন, আমরা ক্লাস শেষ, এখন আমরা অন্যান্য চ্যাপ্টার প্রবলেম গুলো সলভ করতেই পারি, ঠিক আছে? আর যদি খুব বেশি প্রবলেম হয়, একটা কাজ করবা, আমাদের কোচিং এ, টিএনএস গ্রুপে কোচিং এ আমি তো 5টার পর আমার কোনো মানে 5টা থেকে 5:30 পর্যন্ত ক্লাস থাকে না। তো তোমরা 5টা থেকে 5:30টার মধ্যে আইসেও পার্সোনাল কেয়ার নিতে পারো ওখান থেকে, ঠিক আছে? যে তুমি অনলাইনে না বুঝছো, এটা অফলাইনে অনেকগুলো প্রবলেম নিয়ে আসলে একবারে সলভ করাই দিলাম, ঠিক আছে? 5টা থেকে 5:30টার মধ্যে আসলা, সলভ করাই দিলাম, ঠিক আছে? ওটা আমি তোমাদের সলভ ক্লাসের জন্যই রাখছি, যে তোমাদের কার কোনো প্রবলেম থাকলে ওই আধা ঘন্টার মধ্যে ওই প্রবলেম গুলাকে কি করে দেওয়া হবে, ওখানে সলভ করে দেওয়া হবে। ক্লিয়ার?
যাই হোক, তো ঠিক আছে, আজকে আমরা ক্লাসে পর্যন্তই রাখলাম। ওকে, তাহলে ঠিক আছে।